আপনারে আবার খোয়াব দেখতে হবে। এই কি বল, ইচ্ছে করলে কি খোয়াব দেখা যায় নাকি? অবশ্যই যায়। ভাবি সালাম আলাইকুম, কি অবস্থা? সব খবর ভালো তো? না, ভালো না। ভালো থাকবে কি করে? ইলেকশনে ডিফিট খাওয়ার মতো ইরাম একটা ড্যামেজিং রেজাল্ট আগাম জানতে পারলে কেউ ভালো থাকতে পারে? আগাম পাওয়াটা কোনো ব্যাপার না। তুমি কি বুদ্ধি দিতে এসেছো সেটা বলো। এখন যাও, ওনার সারাদিন অনেক ধকল গেছে, এখন রেস্ট লাগবে। এ মালা বানু, তোমার মাইকটা একটু অফ করো দিন। তুমি কি করে ভাবলে যে আমার মতো একটা ভোটবাজ লোক একটা খুয়াব দেখে ক্ষান্ত দিবে? ইলেকশন আমার সামনে দিয়ে পার হয়ে যাবে আর আমি ভোটে লড়বো না? এই হয় নাকি কোনোদিন? তাহলে তো আমি দম আটকায় প্যারালিসিসে পড়ে যাব। হার নিশ্চিত জেনে আপনি ভোটে দাঁড়াবেন? আরে সেই ডিসিশনই তো হচ্ছে। মুকাররম ইউনিয়ন কাউন্সিলে আমার সেক্রেটারি, সরকারিভাবেই সে আমার পরামর্শদাতা। এখন যাও, ঘরে যাও। আচ্ছা না থাক, তুমি থাকো, আমরা ওই গোলাপের দোকান থেকে চা খেয়ে আছি, চল। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর কি ব্যাপার? সেক্রেটারি সাহেব, কোনটা সাহেব এনে কলেজ যাচ্ছেন? যাই গোলাপটগরের দোকান থেকে একটু চা খেয়ে আসি। তারপরে দোকান তো ক্লোজ করে দিছে। ক্লোজ মানে? সবে মাত্র 7:30। আরে আমি তো আপনারা এই কথাটা করার জন্যই আইছি। তারা তো তাগরের দোকান ইচ্ছা মতো খোলে আর বন্ধ করে, খোলে আর বন্ধ করে। আপনি হচ্ছেন জনপ্রতিনিধি আর আমি হচ্ছি গিয়ে আপনার প্রতিনিধি। আমি গোলাপ টগরের দোকানে যে টগরের রিকোয়েস্টিং করে করলাম, ভাই টগর আমার কি তুই 1 কাপ চা দিবি? তা কিডা শুনলে কার কথা, সে মুখের পরে দাপাত করে দোকান ক্লোজ করে দিল। তাগের অসুবিধা থাকলে তারা দোকান বন্ধ করতেই পারে। আপনি জনপ্রতিনিধি সেক্রেটারি হয়ে এটা কিরম কথা করছেন? আপনি কি জনগণের কথা একবার ভাববেন না? তারা যদি তাদের দোকান সাজরি বেলা ক্লোজ করে, তারই তো এলাকার লোকের সওদা করতে জাতি হবি সেই 2 মাইল দূরই। ও কিন্তু দামি কথা বলেছে। কালই ওদের বলে দিতে হবে যে দোকান খোলা থাকবে মাঝরাত্রির পর্যন্ত। শোনেন খুনকার সাহেব, এমনিতেই একটা ড্যামেজিং অবস্থা চলতেছে। খোয়াবের মধ্যে চড়ুই পাখি আপনাকে যে ইঙ্গিত করেছে তা নিয়ে সবাই গাল গপ্প করতেছে। এটার একটা মীমাংসা হোক, তারপরে দোকানের টাইমিং নিয়ে বসা যাবে। তোমার কথাটাও তো দামি। এই হুসাব শোন, এরপরে ওরা যদি তোরে চা না দিয়ে দোকান বন্ধ করে তাহলে আমারে বলবি। জি আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনেন, ভালোই হয়েছে, চায়ের দোকানে বসে গোপন সরা পরামর্শ করা ঠিক না। চলেন পুকুর ঘাটে যেয়ে বসে। চল। এইবারে দৃশ্যে ঘটবি আসল ঘটনা। মানে যেটা পাড়াটার একেবারে জমায় ফেলবি, বুঝতে পারছিস? বন্ধনা, আমার রিডিং গ্লাসটা নিয়ে আসো তো। মানে এই ঘটনাটা যখন ঘটবি, মানে এইটা হচ্ছে বলাকার বিয়ের ঠিক ওই দিন সকালবেলা, মানে যেদিন বিয়ে হবে রাত্রিবেলা, সেদিন সকালবেলা। তখন বলাকা জেনে ফেলেছে যে তার বড় বাবু ময়ূরজান স্বামীর কাছ থেকে তালাক নিয়ে চলে এসেছে তার পুরনো প্রেমিক মিলনকে পাওয়ার আশায়। ময়ূরজান প্রতিদিন ভোরে মিলনের সাথে বৃক্ষতলায় দেখা করতে যায়, বলাকা তাও জানে। তাই বিয়ের দিন ভোরে উঠে ময়ূরের শাড়ি পরে বলাকা আসে সেই বৃক্ষতলায়, মিলনও আসে। বলাকাকে ময়ূর মনে করে ডাকে, ময়ূর, ময়ূরজান। বলাকা ঘুরে, মিলন বলাকাকে দেখে অবাক। তুমি? বলাকা বলে, বিয়ে করবে না এই বলাকা রে, আরে খুঁজতে এসেছেন এই ময়ূরজান রে। মিলন তখন বলে, কারণটা আমি আজ তোমাকে বলবো না, আমি আসি। বলাকা চিৎকার করে, যাবেন না মিলন ভাই, আপনি দাঁড়ান, আপনি আমাকে অবহেলা করতে পারেন না। যার প্রেম রে আপনি ছেলে খেলার মতো ভেঙে চলে গিয়েছিলেন, আর একজনের কাছে সেই ময়ূরজানের জন্য এত টান কেন আপনার? মিলন বলে, মানুষের ধন বড় বেহারা, যার মন সেও বোঝে না তার মনের গতি। তবে বলাকা, আজকের পর থেকে সব ঠিক হয়ে যাবে বলাকা। বলাকা অনুযোগ করে বলে, বুবুরে ভালোবাসেন, কিন্তু বুবুর চেহারা দেখে কিচ্ছু বোঝেন না আপনি। কিরাম ভালোবাসা আপনার? এ কয়দিন বুবুর মুখের দিকে তাকায় কি আপনার কিচ্ছু মনে হয়নি? কিচ্ছু বোঝেন না আপনি? মিলন ধীর কণ্ঠে বলে, আমি যে একদম বুঝি না তা না বলাকা, তবে সাহস করে জিজ্ঞাসা করি নাই। তোমার সাথে আমার বিয়ের পাকাপাকি, সেই কারণে আরো বেশি পিছিয়ে থেকেছি। তবে সবচেয়ে খারাপ লাগছে এই ঘটনার জন্যে,
সবকিছুর জন্য আমি দায়ী। আমি আমি দায়ী। ওরে বাসে ভাই, নটরাজ দা পালা তো জমে গিয়েছে। তার মানে হচ্ছে গিয়ে বলাকা মিলন রে আবার ময়ূরজনের দিকে ট্রান্সফার করবে। ইস, দিলে তো তালটা কেটে। কি সুন্দর একটা টেম্পুতে উঠে গিয়েছিল গল্পটা। শেষ দৃশ্যে এসে কি কেউ কথা বলে? আরে আমি কি করব, পালা তো জমে গিয়েছে, মানে আমি তো কথা না বলে পারলাম না। কি বন্দনা, গোলাপের অবস্থা দেখে এখন বিশ্বাস হচ্ছে তো যে এই পালাই এই বছরের শ্রেষ্ঠ পালা হবে? ওই সমস্ত ঘনশ্যাম পালাকার ফালাকারের কোনো খবর থাকবে না। তুমি তো আসো খালি ওই ঘনশ্যামের পিছনে লেগে। শেষ করো। আচ্ছা ঠিক আছে। তারপর বলাকা বলতিছে, মিলন ভাই আপনার কাছে আমার শেষ জিজ্ঞাসা, আপনি আমাকে বলবেন আপনি কাকে ভালোবাসেন, ওই ময়ূরজানকে নাকি বলাকাকে? আপনি যদি ময়ূরজানকে ভালোবেসে থাকেন তাহলে কেন 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 এসেছেন আপনি বলাকাকে? আপনি এই ছলনা করতে পারেন না, আপনার এই ছলনা সাজে না। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, দিওয়ানা করিল মরে পাগল করিল, সোনা বন্দে। থাম থাম তুই সাথে সোনা বন্দে আমার থাম তুই সাথে থাম। সোনা বন্দে আমারে থাম তুই না, একদম দেবানি কিন্তু। থাম, চুপ চুপ, আর গান গাবি না, চুপ। তুমি ডিস্টার্ব করতেছিস তুই? থামলি তাহলে না? থামি নাই, গান শেষ, ঘুমাও এবার। আচ্ছা হুস্তাদ ভাই, আমরা একই ঘরে ঘুমাই, কিন্তু তুমি ঘুমাও কাঁঠাল কাঠের খাটে আর আমি ঘুমাই ধলা মাটির মাঠে। এটার কারণটা কি? কারণ ওইটা তোর সাথে আমার একটা ডিভাইন আছে, বুঝছিস? এই ইংরেজিতে এটারে বলে তোর ওই ডিভাইন। তো ইংরেজিতে হোক আর বাংলায় হোক, ডিফারিংয়ের কারণটা কি? তোমার শরীর স্বাস্থ্য কি আমার জ্ঞানী গরুর চেয়ে মোটা তাজা, নাকি তুমি আমার চেয়ে উচ্চ জাত? আমি হচ্ছি গিয়ে তোর ওই এলাকার চেয়ারম্যানের মার্শাল ম্যান, আমি ডাইরেক্ট তিনার দেখাশোনা করি। আর তুই তুই হচ্ছিস তিনার রাখাল, ডাইরেক্ট তিনার গরু দেখাশোনা করিস। এবার বিচারটা তুই নিজেই করে নে। বিচার আমি করিছি, খুনকার সাবরে আমি দুলাভাই কয় ডাকি। এটার কারণ নিশ্চয় তোমার জানা আছে। তিনার স্ত্রী মালাবানু সম্পর্কে আমার জ্ঞাতি বইন, আমাদের জ্ঞাতি এক গোষ্ঠী এক। তাহলে আমি হলাম চেয়ারম্যানের আত্মীয় আর তুমি হলে মাসালম্যান, পজিশনটা আমারই বড়। মনে রাখবা, দুলাভাই গাট্টা দিতে বললে গাট্টা মারতে আসবা না, একটু মাই পেয়ে চলবা। আমি আজকে ফাইনাল করে দেবো। ওয়ান টু হারামি রে। তোমার আমি মাইপে চলতে বললাম আর তুমি এই মাপা মাইপলে হুস ভাই। আরাম দাদার জন্য একটু ঘুমাতেও পারিনি, সারাদিন কত ক্লান্ত। ঠিক আছে, এখন তো আমি কলের কাম কৌশলই করবো। বাবা, আমার এই চারিত্রিক সনদের নিচে তোমার একটা সই দাও, সই দাও, সই দাও। আমি কি খুনকার চেয়ারম্যান নাকি যে তোমার চারিত্রিক সন্দেহ নিচে সই দিতে যাব? তা না, তুমি তুমি খুনকার চেয়ারম্যান হতে যাবা কেন? কিন্তু আমার এই চারিত্রিক সনদটা তো অনেক বিস্তারিত লিখেছি যাতে পুলিশ কর্মকর্তাকে আমার ব্যাপারে কোনো সন্দেহ না থাকে। আর এই চারিত্রিক সনদের কিছু বিষয় আছে যার একমাত্র সাক্ষী তুমি না। আমি আবার কিসের সাক্ষী? এই যেমন এই জায়গায় লিখেছি, সে কোনো প্রকার অসামাজিক কাজে লিপ্ত নাই। উদাহরণস্বরূপ তাহার স্ত্রী জবেদা পারভিন জবাকে জিজ্ঞাসা করিলেই জানা যাবে যে সে কখনো বাড়ি থেকে বাহির হয় না। সুতরাং অসামাজিক কাজ করার কোনো প্রশ্নই আসে না। শোনো, তোমার একটা কথা বলি, নিজের চৈতন্যে এত ডাক মারা ঠিক না। সুযোগ পেলে অনেক চরিত্রবানেরই চরিত্র ঠিক থাকে না। জবা নিজের স্বামী সম্পর্কে কি বলতেছে এসব? তোমার কি ধারণা আমি সুযোগ পাইনি? সুযোগ পেয়েছি, কিন্তু তারপরও আমার চারিত্রিক দৃঢ়তায় সবসময় বলি আনছিলাম। কি করতেছিস তোরা? আরে ভাই, আচ্ছা ভাই, ওই নটরাজ বিলাস মোহন্তের নতুন পালা কেমন লিখেছে?
খুবই সুন্দর। যেরম পালার স্টোরি সেরকম হচ্ছে কি ড্রামা। এই পালা যদি মঞ্চস্থ হয় না, এই পুরা এলাকার মনে করছে হিস্টোরি চেঞ্জ হয়ে যাবে। জাপান, জি জি তোমার চারিত্রিক সমাজপত্র লাগা শেষ হয়েছে? জি 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 শোনো, কাল সকাল 10টার ভিতরে কিন্তু ইউনিয়ন পরিষদ যেতে হবে। যদি কোনো কারণে দেরি হয় তাহলে পরে কিন্তু খুনকার চাচা টাউনে চলে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না, সব রেডি সব রেডি সব রেডি। আচ্ছা। এ হুসাদ, ঘুম থেকে উঠেছিস না এখনো ঘুমে বেহুশ? কিডা? ও খুনকার সাহেব, একটু যারা সবর করেন। খুনকার সাহেব, আমি আসতেছি, একটু যারা সবর করেন। ডাক পড়ে গেছে রে। আসতেছি। ওরে মা রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। খুনকার সাহেব আমারে শেষ করে দিছে, আমার তো পা ভেঙে গেছে। এ কি হলো কি? শালা কন্নাথ, তেরা আমারে ল্যাং মেরে ফেলে দিয়েছে। খুনকার সাহেব ঘুমের ঘরে লেগে গিয়েছে। ডোন্ট মাইন্ড। এই হারামজাদা কানটা ধরে আমার কাছে নিয়ে আয়। ওর কানে যে গামছা বান্ধা, আর তো ডোন্ট মাইন্ড আছে। আমি চলে যাই। আমার পাওতে ফাইনাল করে দিয়েছিস। তোরে আজকে কি করে দিতে শেষ করে দিতে কি করে তোরে? আয় আয় কি হয়েছে কি? আপনার ডাক শুনে আমি তাড়াহুড়ো করে আসতে গেছি, এই খসর মরে ল্যাং মেরে ফেলে দিয়েছে। কি ল্যাংটা মেরে কি করব? সে আমার রাত্রিরে ঘর থেকে বার করে দিয়ে ঘরে খিলেটে দিয়েছে। কি ঘটনা কি সত্য হুসাদ? ঘটনা সত্য, কারণ সে আমারে বলেছে আপনি বললে হবেন তার আমি গাটা না মারি। আপনার কথা থেকে আমার অমান্য করতে বলে, তাহলে আমার মাথা ঠিক তাই না। খুনকার সাহেব সাবাস, এই না হলে আমার মাসেল ম্যান। দে ওর মাথায় আরো দুটো গাঁটটা মেরে ওর মাথাটা ফাটা। আল্লাহ রে, ওরে খোদা, আমার আঙ্গুলের তেজ মারা শেষ হয়ে গেছে। একদিনের মধ্যে কচ্ছরের মাথার নোয়ার মতো শক্ত হলো কি করে? দুলে ভাই দুটো মারতে বলিছে, তুমি একটা দিয়ে থেমে গেলে কেন? আর একটা দেও। আর একটা দিলাম। ওরে খোদা রে খোদা, তোরে এক কাজে ডাকলাম, তুই আরেক কাজ বাধাই দিলি। যা সরেন যা। পুকুর পথে যাই পানি করতে পারতে হবে। চল চল। এ বেনু খুনকার, আব্বা আব্বা, বেনু খুনকার। আব্বা আসতেছি। কি হচ্ছে আব্বা, ডাকতেছেন কেন? কি আর হবে, আবার সেই খোয়াব দেখেছি, চড়ুইয়ের খোয়াব। আবার চোরের খোয়াব দেখেছেন? ও আম্মা, 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 তাড়াতাড়ি আসো, আব্বা আবার ওই চোরের খোয়াব দেখেছে। এ না বতাস কঙ্গা ভাই, এ না বতাস। বললাম গাটটা একটু চিন্তা ভাবনা করে মারবা, শুনলে না? অনেক চিন্তা ভাবনা করে এই লোহার পাতের তরিকা বার করেছি। আরে উস্তাদ ভাই আইসো, বসো। কি ব্যাপার বল দিনি? সকালবেলা তুই আমার একেবারে খাম মেরে দিলি, ঘুমিতে উঠতে না উঠতি। তোর মাথা এত শক্ত হলো কিরম করে? তোমার জন্য তো রাত্রিরে বাইরে শুতি হলো। তোমার ঠান্ডা বাতাস লেগে মাথা জমে একদম শক্ত হয়ে গিয়েছিল, এখন নরম হয়ে গেছে। হাত খান দাও, দেখো দাও না, ধরে দেখো নরম হয়ে গেছে। কত নরম, তাই না?
তাই তো এই তোর মাথা এইরকম শক্ত হলো কি করে রাত্রিবেলা এই আমাদের নরম ডাকতেছে মারবা দুটো গাঁটটা। না রে আগামী 10 দিনের মধ্যেই এই হাত দিয়ে আর গাঁটটা মারা যাবি না রে। দেখ আঙ্গুল ফুলে কিরকম কলা গাছের মতো হয়ে গেছে দেখছিস? আমার শোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, ভাই রে একটু ব্যান্ডেজ করে দে ভাই, একটু ব্যান্ডেজ করে দে ভাই, একটু পানি পট্টু মারি দে, হাতের কন্ডিশন খারাপ হয়ে গেছে। দাও দাও দাও, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। প্রথম দিন খোয়াব দেখে আপনার মাথাতে ভোটের চিন্তা যায়নি, তাই অটোমেটিক সরুই সেম খোয়াব দেখায়। আব্বা আমার মনে হয় কি আপনি মনের দিয়ে পুরোপুরি এই ভোটের চিন্তা প্যাপ দিয়ে দেন। আর দূর এইসব কি কও তোমরা, খুয়াবে কি চড়ুইয়ে ছিল, কিন্তু এটা তো একটু অন্যরকম। অন্যরকম কিরকম আব্বা? সবই জানতে পারবা মা, ধৈর্য ধরো। ফুলকা সাহেব, আজ তাড়াতাড়ি কাউন্সিলে যেতে হবে। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা জলন চাপা, এই ধলা সাইড একটু ডেকে নিয়ে আসো তো। দাঁড়া, তোর যাওয়া লাগবে না। আব্বা কি করতে হবে হতো বুঝবে না, আমি যাই। ও, তুমি যেতে চাও? জি। কি কারণে যেতে চাও তা তো জানি না। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা আমি জামাটা পাল্টাই চলে যাচ্ছি। সেক্রেটারি, আমি যে আবার সেম খুয়াব দেখেছি, তবে এবার একটু ঘুরায় ফিরে এসেছে। এই খুয়াবের মাঝে যা না জেনে আমি তো কাউন্সিল অফিসে যেতে পারবো না। কোনো জরুরি কাজ আছে নাকি? না জরুরি মানে কি, ওই গুদামে যেতে হবে গম উঠাতে, আর গোলাপ আসবি জাপানের নিয়ে ক্যারেক্টার সার্টিফিকেট সই করাতে। এইসব কাল দেখা যাবে না, তুমি উঠে আসো তো, উঠে আসো, নাস্তা করো, আসো আসো। এই খুয়াবের কারণে হুনকা যদি এবার ভোটে না দাঁড়ায়, তাহলে আমাদের ক্যান্ডিডেট এবার কিটা হবে? সদ্য চাষা, হ্যাঁ, আমাদের দোকানে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ, ঠিক আছে? ও আসসালামু আলাইকুম মে ভাই, সর ভাই। ও যেমন চলে আসছো? জি। টগর দোকান সামলা, আমি সাবার কিনে একটু ইন্ডিয়ান কাছে ঘুরে আসি। এ ভাই যাওয়ার আগে ও যে সনদপত্র যা লিখেছে সেটা একটু পড়ে দেখেন। কি লিখেছো? রাতে তো শোনাতেছিল, আমি তো দেখিনি। তালিবারে মান সম্মান বাঁচানোর জন্য আগে পড়ে নেন তারপর যান। দাদা পান এই সনদপত্রটা দেখি। কি মি ভাই, কিছু বাদ পড়েছে? কিছু বাদ পড়েছে? এটা কি চারিত্রিক সনদপত্র লিখেছো না নিজের আত্মজীবনী লিখেছো? হ্যাঁ কি লিখেছো সব? জীবনে কোনো তুমি প্রেম করোনি, হ্যাঁ ডাইরেক্ট বিবাহ করে ফেলেছো, ছোটবেলায় মেয়েদের দৃষ্টি থেকে দূরে থাকবার জন্য নিজেই পর্দা করে চলিতে, ফিরিস্তির পর ফিরিস্তি। হ্যাঁ স্বাক্ষর দিয়েছে ভাই, আমার যাবার স্বাক্ষরও আছে। না মি ভাই, ওই ঘটনা হচ্ছে সংক্ষিপ্ত আকারে চারিত্রিক সনদ লিখে দেখেছি, আর্মিতেও চান্স পেলাম না, বিডিআরেও পেলাম না, তাই পুলিশই যেন চান্সটা মিস না হয় তাই একটু বিস্তারিত আকারে লিখেছি। লিখেছি তোমার যে বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে কত চান্স দিতে পারবে না। তার চেয়ে বরং বাসায় বসে বসে কাটাচ্ছ, সেটাই করো। মে ভাই একটা কাজ করলেও না, মনে করেন কদিন পর তো আপনার পালা রিহার্সাল শুরু হবে, আর আমারও কবিতা লেখার জন্য একটু নিরিবিলি সময় প্রয়োজন। তো সন্ধ্যার পর থেকে জাপান দোকানে বসলি হয় না? এই রাইট বলেছিস। এই শোনো, আর সাজের পর থেকে তুমি দোকানে বসবা, ঠিক আছে? কি করছেন মি ভাই? কোথায় আর্মি, পুলিশ, বিডিআর, আর কোথায় দোকানদার? শুনো, বিডিআররাও মাঝে মধ্যে দোকানদারি করে, বুঝছো? উপরে উঠে বসো, ওই যে দামগুলো জানে না, আসো। গায়ে লাগছে না, না? আচ্ছা ফাইল খুলে রাখো তুমি। আসে নে, এই যে শোনো, এই যে বইয়ের মধ্যে লেখা আছে না? বিলাস নটরাজ এবার সত্যি মারাত্মক একটা পালা রচনা করেছে গোলাপ। আরে পেখম তো পড়তে পড়তে বলতেছিল এবার পালা খুবই জমবে। বিলাসে বলিস আমার খুবই ভালো লেগেছে। জি দাদা কাকা, অবশ্যই বলবো। আর ভালো লেগেছে তো? হ্যাঁ জমবে, খুবই জমবে। দাদা কাকা, দাদা কাকা, বাজান বাড়িতে নেই, পরে আসেন। বললাম না বাজান বাড়িতে নেই, শুনতে পাননি? তোমার বাজান যে বাড়িতে নেই সেটা আমি জানি না ভাবিছো? সে যে যা পাই তা চায়ের দিকে গেছে সেটাও আমি দেখেছি। জেনে শুনে ধলা কাকা করার অর্থটা কি? হ্যাঁ, ধলা কাকা কেন করি বোঝো না পেখম? এটার অর্থ হলো কি? অর্থ না
না মানে অর্থটা হচ্ছে কি কাকা, ওই যে আব্বাজান আপনার কাছে আমার একটা খবর দিতে পাঠাইছিল, তা আসতেছি যখন তখন দোলন চাপা দেখলো যে এই বাড়িতেই যখন আসতেছি তা করলো যে যাচ্ছই যখন পেখমরে একটা খবর দিও। আবার দোলন চাপা? জি, আমি আপনারে ওই যে যাহা চাই তাহা পায়ের দিকে যাতে দেখেছিলাম, তা আমি ভাবলাম যে যাচ্ছেই যখন তা আগে পেখমরে দোলন চাপার খবরটা দিয়ে তারপর আপনারে খবর দিতে যাব। ও পেখম, তো এই দোলন চাপা কইছে কি যে তোমার একটু দেখা করতে কইছে, ওর শরীরটাও তো বেশি ভালো না এখন, এই জন্য তো। আসসালামু আলাইকুম দোলা। ওয়ালাই এই তোমার নাকি শরীর খারাপ? আমার শরীর খারাপ? তোর না শরীর খারাপ, তুই আবার উঠে আসলি কেন? আমি তো পেখমরে করছি, পেখম এখনই যাচ্ছিল, এখন তো তুই আমারে কই আবার নিজে চলে আসলি, এখন কাকা কি মনে করতেছে, ঠিক না কাকা? ভাইজান তোমার জাতি দেরি হচ্ছিল তো সেই জন্যই আমি চলে আসলাম, আর শরীরটাও একটু ভালো লাগছিল তো তাই। না না মানে তোমাদের ব্যাপার স্যাপার বোঝা আমার কাজ না। ঠিকই বলেছেন আব্বা। তা আব্বাজানকে কি বলতে এসেছেন সেটা বলেন। ও মনে পড়ছে, আচ্ছা কাকা হয়েছে কি যে আব্বা আবার সেই চড়ুই পাখির খোয়াব দেখেছে, তা আপনার একটু আমার সাথে জাতি গেছে। আবার চড়ুই পাখির খোয়া? জি জি। ডলা সাই আসলি তারে কি বলবেন সেটা একটু মনের মধ্যে গুছায় নেন, উল্টা পাল্টা বইলে আবার সব কিছু ড্যামেজিং করে দিন না। আর না উল্টা পাল্টা কি বলবো, তোমার শিকারিটাই বলবো। গতকাল তো খোয়াব দেখে নতা গাছের মতো নেতিয়েছিলেন, আজকে আবার কি হয়েছে? খুশি খুশি লাগতেছে, বিষয়টা কি? আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম সালাম। কানের কাছে কি ফিসফিস করতেছিলেন? ওই যে আপনি আমোদের কথা বললেন, খুনকা সাহেবের কানের কাছে ইডা সিডা বইলে ওনার একটু আমোদে রাখার চেষ্টা করতেছি। চড়ুই পাখি খোয়াবের মধ্যে কি বুঝাতে চেয়েছে সেটা তো আর আমি জানি না। আজকের খুয়াবের মাঝে যা যদি হয় ভোটে না দাঁড়ানোর ব্যাপারে, তবে আমি তোমারে কথা দিচ্ছি এবার আমি আর ভোটে দাঁড়াবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আব্বা ধলা কাকারে নিয়ে আসছি, আসেন কাকা। এসো ধলাশাই, আমার সাথে বসে নাস্তা করো। না খুনকার সাহ, ভাবির হাতের এক কাপ চা হলেই চলবে। বাড়ির ওপর যখন এসে পড়েছেন অটোমেটিক ভাবির হাতে চা এসে পড়বেন। বসেন বসেন। বসো। কাকাটা কোন জায়গায়? এই যে এটা দেখো তখন, এটা হচ্ছে 200 মিলিলিটার, ঠিক আছে? এটা তেল নিতে হবে, এইটা হচ্ছে তোমার 500 মিলিলিটার, এটা হচ্ছে 1 লিটার। হ্যাঁ, এটা দিয়ে এরকম ধরে নিয়ে তারপরে ঢালে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? জামাই বাবাজি হতে ছিল হাবিলদার, বানাই দিলি দোকানদার। বোঝেন একবার অবস্থাটা লেখত মামা, লেখত মামা, লেখত মামা। এত বোঝাবুঝি দরকার নেই, তোমার কাছে এসে বসো, আমি তোমার চা বানানো শিখাই দিচ্ছি। আসো। হ্যাঁ আসো। চাও বানাতে হবে, বানাতে হবে, বানাতে হবে। আরে তুমি দোকান চালাবা তো চা বানাবা না? তিসখালির জামাই তিসখালির লোকদের চা করে খাওয়াবে, বিষয়টা কি রাম হয়ে যাচ্ছে না? জামাইয়ের পরিণতিটা একবার বোঝেন লেখত মামা, লেখত মামা। আরে এই জামাইয়ের পরিণতি নিয়ে আমি একটা কবিতা লিখে দিচ্ছি, ঠিক আছে? জামাইয়ের নাম জাপান, করবে সবাই তার হাতে চাপান। দিন দিন তুই মহাকবি হয়ে যাচ্ছিস দেহি টগর। আচ্ছা আপনি যাবেন তো, শোনো জাপান, আমাদের এই যাহা চাই তাহা পাই মনোহর স্টোরে 3 প্রকারের চা পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে গিয়ে তোমার রটি, মানে হচ্ছে রং চা। 2 নম্বর হচ্ছে গিয়ে নর্মাল বা সাধারণ চা। 3 নম্বর হচ্ছে গিয়ে মনে করো এই কফি টফি ওভারল্যান্ড ফ্লোরের মিক্স করে এই মিয়া ভাই আমি একটা ছড়া বানাই দিচ্ছি এটার সঙ্গে, বুঝছেন? এই জাপান, তুমি আমার সঙ্গে তাল মিলাই বলবা, ঠিক আছে? 1 নম্বরে রং চা বিনা দুধি বানায় চা। 1 নম্বরে রং চা বিনা দুধি বানায় যা, বানায় যা, বানায় যা। 2 নম্বরে নরমাল চা, চায়ের সাথে দুধ মিশা। 2 নম্বরে নরমাল চা, চায়ের সাথে দুধ মিশা, দুধ মিশা, দুধ। 3 নম্বরে মিক্সিং চা, কফি মিশায় বানায় যা। 3 নম্বরে মিক্সিং চা, কফি মিশায় বানায় যা, বানায় যা, বানায় যা। এই টগর, তুই তো দেখি মহাকবি ফেরদৌসি হয়ে গেছিস। ধন্যবাদ মামা, ধন্যবাদ। এ জাপান সুর করে করে নিজে নিজে বলো দিনি। 1 নম্বরে রং চা বিনা দুধি বানায় যা, বানায় যা, বানায় যা। 2 নম্বরে দুধ চা, না না 2 নম্বরে নরমাল চা, নরমাল চা, চায়ের সাথে দুধ মিশা, দুধ মিশা। দেখ দেখো খেলতে খেলতে
তো হাসলে কিন্তু চলবে না। ঠিক, তুই আগে হাসি নে, তারপরে খেল। বিষয়টা কি দেখো? বিষয়টা হচ্ছে বেনু খুনকার। বেনু খুনকার আজকে যা একটা ঘটনা ঘটিয়েছে। কিরে দোলন, বলবো তোর ভাই কি ঘটনা ঘটিয়েছে? বলবি কি না বলবি সেটা তোর ব্যাপার। ভাইজান তো আজ কাণ্ড ঘটাইছে তোক নিয়ে, তোর লজ্জা না করলি বল। শোন না জবা, কি করেছে আজকে বেনু খুনকার? আব্বাক যেতে দেখেছে তোগের ভাইয়ের দোকানে, তারপর আমগের বাড়ি এসেছে, এসে ধলা কাকা করে ডাকতেছে। আমি বললাম আব্বা তো বাড়ি নাই। সে বলল তোমার আব্বা যে বাড়ি নাই সেটা তো দেখেই আমি এসেছি। এমন সময় আব্বা তার পিছনে এসে দাঁড়িয়েছে, তারপর তার মুখটা যে আমসুর হলো। শোন, ভাইজান তোক পছন্দ করে তাই নানা সুযোগে তোর সামনে যায়, সেটা নিয়ে ব্যঙ্গ করাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না পেখম। আমা ব্যঙ্গ করছে কই? একটা মজার ঘটনা আজকে ঘটেছে, সেটা এসে আমাকে বলছে। বান্ধবী তো বান্ধবীকে বলবে, তাই না? ইস, বলার সময় হাসিটা দেখে বুঝিস নে। আরে বাবা, তুই যে আমার ছোট ভাইকে নিয়ে যা না তা নিয়ে মস্করা করিস, রঙ্গরসিকতা করিস, সেটা কিছু না না? শোন, ভাইজান ওকে পছন্দ করে, টগর ভাই তো আর আমাকে পছন্দ করে না, তাই একটু খুশাই আর কি। ও আল্লাহ রে আল্লাহ, তালি পরে ঘটনা তো বলেই ফেলি। ছোট ভাই কিন্তু তোরে বলতে মানা করছে। চুপ থাক। জবা তুই থাম। কি রে দেখো, কি বলবো? আমি ওদের বাড়ি গিয়েছি গোলাপ ভাইরে খুঁজতে। বিছানার উপর বসেছি, টগর ভাই আমার দিকে তাকিয়ে বলে, দোলন তুমি সাইলেন্টের উপর দিয়ে নীরবে কখন এসেছো? কবি যদি এইভাবে ডাকে না এসে কি করব? আমি তো তোমার ডাকিনি, আমি আমার কল্পনার মেয়েরে ডাকি। আমার কল্পনার মেয়ে কলম থেকে খাতায় নেমে কবিতা হয়ে যায়। আমি তো তোমার সেই কল্পনার মেয়ে। কলমটা বন্ধ করলেই আমি শূন্য মিলায় যাব। কলমটা বন্ধ করেই দেখো। এ কি দোলন চাপা, তুমি যে এখন পেখমের রূপ ধরে আসেছো? হ্যাঁ, প্লিজ প্লিজ তুমি দোলন চাপা হয়ে আসো, তোমার রূপে ফিরে আসো। আসো না, আসো। আপনার কি হেডকোয়ার্টারে গন্ডগোল দেখা দিয়েছে টগর ভাই? সর্বনাশ, তুমি কি সত্যি পেখম? হে খুদা, কিসের মধ্যে পড়লাম? এরপরে বলবি কবি তো পছন্দ করে না। কবির কল্পনায় তো কত কিছুই আসে, বাস্তবের তার কোনো দেখা মেলে না। তোরা আসিস তোকে পছন্দের মানুষের চিন্তায়, আর আমার উনি যে কি সব হাস্যকর কাণ্ড করে বেড়াচ্ছে না। 3 পাতার দলিল লিখেছে, তোর আব্বাকে যে তার ক্যারেক্টার সার্টিফিকেটে সই করাইবে। আল্লাহ জানে কোন কাজ আছে, না জানি কি হাসাহাসি করতেছে। শোন, আজ আব্বা কাউন্সিল অফিসে যায়নি, তিনি আবার চড়ুই পাখির খোয়াব দেখেছেন। তা বলেন খুনকার সাহেব, খোয়াবের বিবরণ বলেন। খুয়াব তো আবারও চড়ুই নিয়ে ধলাশায়ী। তালি পরে আবার চড়ুই পাখির ঠোকা খেয়েছেন দুলা ভাই? এই উস্তাদ, ওর মাথায় মাফ করবেন খুনকার সাহেব, আমার ওই গাট্টা মারতে বলবেন না, আঙ্গুলের কন্ডিশন বড়ই খারাপ। তো দুইজন এখানে খাড়ায় খাড়ায় কি দেখতেছিস? যা এখান থেকে। আঙ্গুলের কন্ডিশন বড়ই খারাপ। ফাজিল কথা। খুয়াবটা চড়ুইয়ের হলেও এবারেরটা আলাদা। আমি আমার ধানি জমির আইল ধরে হেঁটে যাচ্ছি, আর কোথাতে জানি শয়ে শয়ে চড়ুই এসে কিচির মিচির শুরু করলো। তাহলে তো সে আগের খোয়াবটাই দেখেছে। আরে শুনবা তো, এইবারের কিচির মিচির সে কান ঝালাপালা ধরনের মতো না, আর তারা আমার ঠুকাঠুকিও করে নাই। তাদের কিচির মিচির একদম গানের মতো, এমন মিষ্টি সে গান। তারা একে একে আমার কাঁধে, পিঠে, মাথায়, হাতে এসে বসলো, যেন তারা ভালোবেসে আমায় আদর করছে। আমি হেঁটে যাচ্ছি, তারাও আমার পিছে পিছে যাচ্ছে, মিষ্টি করে গান করছে। সে গানের রেশ ধরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পর আমার কি যে ভালো লাগছে। গতকাল যে চড়ুই আপনারে ঠুকালো, আজ সে চড়ুই আপনাকে গান শোনালো, আদর করলো। ভেরি ইন্টারেস্টিং খোয়াব।
এটা কিভাবে সম্ভব কোন ধলা কাকা? জীবনেই প্রথম কোনো খোয়াবের মধ্যে ভেজাল পালাম। কি খোয়াবের মধ্যে ভেজাল? এ মুকা দলাশাই কি বলে? খোয়াবের মধ্যে ভেজাল মানে কি বুঝাচ্ছেন? না, ভেজাল মানে হচ্ছে খোয়াবের মধ্যে মনে হচ্ছে ঘুষ, দুর্নীতি এইসব ঢুকে গিয়েছে। তা না হলে পাখালি আজ এক রকমের ইঙ্গিত দিয়ে পরের দিন একেবারে ঠিক তার উল্টো ইশারা। হিসাব মেলছে না। এই হিসাবে না মেলার কি হলো? তুমি খোয়াবের মাঝে যা কি পেলে সেটা বলো। খোয়াবের মাঝে যত পরিষ্কার, চড়ুই পক্ষীরা ইঙ্গিত করেছে তারা আপনার সাথেই আছে। আপনি এবারে যে কোনো কন্টেস্টে বিজয়ী হবেন। তুমি তো বিশ্বাস করো না, তিনি হচ্ছেন জ্যোতিষ গরু। দাঁড়াও, তোমার আমি এখনই প্রমাণ করাই দিচ্ছি তিনি কতখানি জ্যোতিষ জ্ঞান রাখেন। এই যে জ্ঞানী গরু, দুলাভাই যে খোয়াবটা দেখিছে সেটা কি ভালো মাঝে যার? তালি পরে কি খারাপ মাঝে যার? এ হুশসাদ ভাই, গরুর ভাবসাব দেখে মনে হচ্ছে দুলাভাই তো খোয়াবই দেখেনি। হারামজাদা, আমার আঙ্গুলের কন্ডিশন ভালো থাকলি তোর ইরাম গাটটা মারতাম না। হ্যাঁ, এই খুনকা সাহেব খোয়াব না দেখে খোয়াবদার বান করবি না? এই দলা খা আছে না, ও দলা খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না, কছিলাম কি ওই এই মানে খুনকা সাহেবের এই স্বপ্নের মাঝে যা কি পালেন সেটা যদি কয়ে যেতেন। মনে হয় মাইন্ড করেছে। বলেছিলাম না দুলাভাই খোয়াবই দেখেনি। তোরা কইছে না খবর দেয়নি না? তোরা কইছে কিটা কইছে খবর দেয়নি? খুনকা সাহেব মিথ্যে কথা কবে, তাই না? আমার হলো 275। এই যে এইটা হলো বাদ, এইটা হচ্ছে হলো পয়েন্ট বাদ, এইখানে একটা পড়ছে এই সেরাও বাদ। আচ্ছা এ কি সবই বাদ দেব না? হ্যাঁ, এই জন্য বলি মুখে মুখে হিসাব না কইরা খাতা কলমে লিখে রাখতি, তাইলে তো আর হিসাব নিয়ে কেউ সিটিং করতে পারে না। লিখে রাখার উপায় থাকলেই তো ছোট ভাই খাতা কলমে হাত দিলে ধমক দেয়, আর এদিকে আমার উনি তো যা যে কটা কাগজ ছিল সেই কটা দিয়ে হচ্ছিল দলিল লিখে বসে আছে। বিনা দুধি বানায় যা, 2 নম্বরে নরমাল চা, তার সাথে দুধ মিশা, 3 নম্বরে মিক্সিং চা কফি মিশাই বানায় যা। ও মা, গেলা কাউন্সিলে আসলে ছড়া কাটতে কাটতে, বিষয়টা কি? কি করবো জবা, হাবিলদার বা বিডিআর হয়ে গেলাম দোকানদার। সালাম আলাইকুম। ভালো ভালো। ওয়ালাইকুম আসসালাম। তো দোকানদার হয়ে গেলেন মানে? মেয়ে ভাই বললো তুমি চারিত্রিক সনদ লিখতে যায় আত্মজীবনী রচনা করেছো। তুমি বিডিআরে কাজ করতে গেলে আমাকে বদনাম হয়ে যাবে না, তার চেয়ে বলো তুমি দোকানে বসো, দোকানদারি করো, তাতে আমাকে সুবিধা হবে হবে হবে। সেটা খারাপ না, তা ছড়া কাটতেছিলে কিসের? কিসির আবার? ওই ছোট ভাই চা বানানোর ট্রেনিং হিসেবে ছড়া বাইদে দিয়েছে, এর মধ্যে 3 প্রকারের চা বানানোর নিয়ম আছে আছে আছে। স্ট্রং কবিতা, শিক্ষামূলক। জি, খুবই শিক্ষামূলক। যাই, এখন আবার ওই চা বানানোর প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হবে। আমি যাই। 1 নম্বরে রং চা বিনা দুধি বানাই। সারাদিন চাই খাওয়াবে তোরে। রং চা বিনা দুধি বানায় যা, 1 নম্বরে রং চা বিনা দুধি বানায় যা, 1 নম্বরে রং চা বিনা দুধি বানায় যা। শোনো 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 শোনো, এখন সুজা তুমি রান্নাঘরে যাও, বুঝছো? আচ্ছা, রান্নাঘরে গিয়ে 1 কাপ রং চা বানাই নিয়ে আসবা, ফার্স্ট ক্লাস করে। হ্যাঁ, চিনি কয় চামচ দেবো? দেবো 1 চামচ দেবা। আচ্ছা ঠিক আছে। আর শোনো 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 শোনো, আরেকটা বিষয় মাথা রাখবা, অনেকে রং চার সঙ্গে লেবু চায়, চাইলে লেবু 2 ফোঁটা চিপে দিয়ে 1.5 ঘোঁটা। চাইলে লেবু 2 ফোঁটা চিপে দিয়ে 1.5 ঘোঁটা, চাইলে লেবু 2 ফোঁটা চিপে দিয়ে 1.5 ঘোঁটা। 1 নম্বরে রং চা বিনা দুধি বানায় যা, চাইলে লেবু 2 ফোঁটা চিপে দিয়ে 1.5 ঘোঁটা। দোয়া করবেন। আসি। হ্যাঁ, যাও। চাইলে লেবু 2 ফোঁটা চিপে দিয়ে 1.5 ঘোঁটা। এই থামো 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 থামো, একটু অপেক্ষা করো। হ্যাঁ বন্দনা, চলো গোলাপের হাতের 1 কাপ চা খেয়ে যাই। আমিও তাই ভাবছিলাম। আরে বন্ধুবতী আসো। গোলাপ, বসো। কিরাম আছিস তুই? এই তো আছি। বসো। 1 কাপ চা দে ফার্স্ট ক্লাস করে। বসো বন্ধুবতী। বসো। বিলাসদা, তোমার নটরাজ নাম কিন্তু এবার
চারিদিকে ছড়াই পড়বে। আমি চ্যালেঞ্জ রাখলাম। মানে তোমার পালা পরে সবাই কি বলে জানো তো? কি বলেছে? বলে এবারের পালা নাকি চরম আলোড়ন তুলবে, চরম। কানে কানে পড়াইছিস আগে সেটা বল। বেশি করে পড়ানো তো দরকার পড়ে না। এক ধলাশাই, সে যদি ভালো বলে তাহলে পরে তো একাই 100। তার উপরে তার মেয়ে আছে পেখম, সেও। তারা তো খুবই পুলকিত। শোনো গোলাপ ঠাকুরপো, পালার বিচার হয় পালা মঞ্চস্থ হওয়ার পরে। এখনই লোকের প্রশংসা শুনে গলিগলি চলবে না। আহ বন্দনা, প্রশংসা শুনলে কাজের একটা স্পিরিট পাওয়া যায়। আচ্ছা গোলাপ, কথাটা কি ওই ঘনশ্যাম পালাকারের কানে একটু তুলে দিতে পারবি? এই হচ্ছে তোমার এক সমস্যা। মুখে বলো তুমি ঘনশ্যাম কোনো পালাকারী না, আর মনে মনে ওই ঘনশ্যামের সাথেই প্রতিযোগিতায় মেতে রয়েছো। একদম খাঁটি কথা বলেছো বৌদি। ঘনশ্যামের সঙ্গে যখন নটরাজের দেখা হয় তখন কেমন আছো বন্ধু, কেমন আছো বন্ধু জড়ায় ধরে কত রঙের আলাপ। তা উপহার সামগ্রী নিয়ে করে তো সৌদি? ওই ঘনশ্যামের ছেলের জন্মদিনেই যাচ্ছি। নটরাজদা, তুমি হচ্ছে একদম যথার্থ একজন নাট্যকার। কোনটা যে বাস্তব আর কোনটা যে নাটক এটা কিন্তু বোঝা বড় দায়। ঠিক বলেছ বৌদি। এই গোলাপে হাসি থামিয়ে 2 কাপ চা দে, একটু ওই কফি মিক্সার করে দিস। দিচ্ছি দিচ্ছি। জবার ঘরে সবার গলা শুনলাম, তুমি এই ঘরে আসেছো কি কারণে? যাও জবার ঘরে গিয়ে গল্প করো গিয়ে। তাড়াই দিচ্ছেন? আমি কিন্তু খুব রাগ হচ্ছি। আরে রাগের কি আছে, তুমি হচ্ছ জবার বান্ধবী, মানে ছোটোপাটো করে আমার রুমে আসার কি কারণ? এখন আবার মুডের উপর দিয়ে গম্ভীর হয়ে যাওয়ার কি কারণ? শয়নে স্বপনে আমারে নিয়ে কল্পনা করেন, আমারে নিয়ে কবিতা লেখেন, আর ঘরে আসলেই তাড়াই দেন। শয়নে স্বপনে তোমার কথা ভাবি? কিরা বলিছে? কেন সেদিন পেখমের মধ্যে আপনি আমার রূপ দেখে বলেননি, এ কি দোলন, তুমি সাইলেন্টের মধ্যে দিয়ে নীরবে কখন এসেছো? খুদা, সব কিছু ফাঁসে পাশ হয়ে গিয়েছে। তার মানে পেখম তোমার সব কথা বলে দিয়েছে। শোনো দোলন, সেদিন হয়েছিল কি, মানে আমি একটা কবিতা লিখতে লিখতে হঠাৎ করেই কল্পনার মধ্যে তুমি চলে আসিছো। এইবার লাইনে এসেছেন, তার মানে স্বীকার করলেন আপনি আমারে নিয়ে কল্পনা করেন, আমারে নিয়ে কবিতা লেখেন। মানে সেদিন পেখমরে দেখে মনে হয়েছিল তুমি, সেই কারণে। আর তাছাড়া কবি তো কত কিছুই কল্পনার উপর দিয়ে ইমাজিন করে নিতে পারে। মানে কবির কল্পনা তো হচ্ছে একদম নেশার। কবি হাজারটা কল্পনা করতে পারে, কিন্তু আমার বিনা অর্ডারে আমারে নিয়ে কল্পনা করার কোনো অধিকার কোনো কবির নাই। আর আমারে নিয়ে কবিতা লেখার পারমিশনও আমি কবিরে দেই নাই। আরে কি স্ট্রেঞ্জের উপর দিয়ে আতার্য কথা বলতেছো? আমি এক্ষুনি সোজা আব্বারে যা কমপ্লেন করব, আপনি আমার বিনা পারমিশনে আমারে নিয়ে কবিতা লেখেন। যাচ্ছি। এই শোনো শোনো দোলন, শোনো, কি প্যাসের উপর দিয়ে ঘোর প্যাস চলছে। হ্যাঁ, আপনার সরার প্রশংসা করার জন্য আমি এই ঘরে এসেছিলাম, আর আপনি আমার যে অপমান করলেন এর মজা আপনার পাতি হবে। পবন খুনকার যদি জানতে পারে আপনি তার মেয়ের বিনা পারমিশনে তার মেয়ের নিয়ে রোমান্টিক কবিতা লিখেছেন, তাহলে বুঝতেই পারছেন আপনার অবস্থা কি হবে। সে আপনারে কেমন খুলনা গোয়ালন্দ করে ছাড়বে। আসি। এই দোলন, এই দোলন প্লিজ শুনে যাও। দোলন, খুদা, তুমি দুনিয়াটা কি দিয়ে বানাইছো? সব খালি ঘোর প্যাস আর ঘোর প্যাস, সব জায়গায় কন্টক বিছানো। দোলন যদি সত্যি সত্যি পবন চেয়ারম্যানের কাছে বলে দেয়, তাহলেই তো পরে কবিরে মাইরে একদম ছবি বান। এ খুদা, এ খুদা, এ কবিরে তুমি বাঁচাও। দোলন, এ দোলন।